2 3 4 5 6। আরে চেনাশোনা কারোর কাছ থেকে ঝেড়ে আনিস নি তো? আরে দাদা, এমন এমন জায়গা থেকে এনেছি না, আমারই মনে নেই কোনটা সিনেমা হল থেকে আর কোনটা ধাবা থেকে আর কোনটা বাস থেকে ঝেড়েছি। আর দ্বিতীয়বার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না যে কোথা থেকে এনেছি আর কার এটা। একটা গুরুতর অপরাধ হতে চলেছিল, খুব চালাকির সঙ্গে প্ল্যানিং হচ্ছিল। ও সঞ্জু, তাড়াতাড়ি কর। আসছি বাবা। চল চল চল, এনে এনে ব্যাগটা নে। শোন সঞ্জু, আজ কিন্তু টিফিন পুরো খাবি, নষ্ট ঠিক করবি আছে। না। আক্রান্ত হওয়ার আগে সে ঘুণাক্ষরেও জানতে পারেনি যে সেই দিন, সেই অভিশপ্ত দিন তার জীবনে সর্বনাশের ইঙ্গিত দিতে আসছে। শোন, স্কুলে গিয়ে কিন্তু দুষ্টুমি করবি না। कबड्डी 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 হ্যাঁ আসছি রে। হ্যাঁ কালকেও হ্যাঁ তাড়াতাড়ি চল 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 বাই। জুন 2012, অমৃতসর, পাঞ্জাব। খুব পরিকল্পনা মাফিক করা অপহরণকে পরিণাম দেওয়া হলো। অপহরণকারীরা পুলিশ ইনভেস্টিগেশনকে ভুল পথে চালনা করার জন্য সম্পূর্ণ প্ল্যান করে একটা নিখুঁত জাল বিছিয়েছিল। অপরাধীরা অপরাধ করার পর নিজেদের সমস্ত চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল। কোনো রকম সূত্র খুঁজে পাওয়ার পথ তারা রেখে যায়নি। এবার শুরু হতে চলেছিল অপরাধের রঙ্গমঞ্চে দ্বিতীয় অধ্যায়। সঞ্জু কোথায়? কোথায় আর থাকবে? খেলার মাঠে। ওর পড়াশোনার উপর একটু নজর দাও, নাহলে সারা জীবন কবাডি খেলতে হবে। সারা জীবন চেষ্টা করলেও কোনো চাকরি বাকরি জুটবে না ওর। ওকে তুমি একটু ভালো করে বোঝাও। আমার কথা শুনলে তো? স্কুল ছুটি হতে না হতেই মাঠে লাফালাফি শুরু হয়ে যায়। এখন তুমিই ওকে বোঝাও। হ্যাঁ, সবকিছু আমিই করব। কোথায় গেল? 5টার সময় খেলা শেষ হয়ে গেছে কাকু, আর সবাই নিজের বাড়িতে চলে গেছে। তাহলে সঞ্জু কোথায়? আমরা কি করে জানবো? ভেবেছিলাম ও বাড়ি চলে গেছে। ঠিক আছে। এ সঞ্জু, আচ্ছা সঞ্জুকে দেখেছো? সঞ্জুকে দেখোনি? এ সঞ্জু, সঞ্জু রে। হ্যাঁ রে বাবু, সঞ্জুকে দেখেছিস? না তো। দেখিসনি? ও সঞ্জু, সঞ্জু রে। আরে সঞ্জু, সঞ্জু, সঞ্জু বাবা, সঞ্জুকে দেখেছিস? না। আচ্ছা দিদি, ওই আমার ছেলে সঞ্জুকে দেখেছেন আপনি? না তো। সঞ্জু, এ সঞ্জু, এই সঞ্জু, 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 এই সঞ্জু, সঞ্জু, সঞ্জু। দাদা কোথাও তো খুঁজে পেলাম না। কোথায় গেল? আমি সারা পাড়া খুঁজে এসেছি, কিন্তু সঞ্জু কোথাও নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না মন্টি, পাড়া ছেড়ে আর কোথায় যেতে পারে?
খুব অদ্ভুত ব্যাপার। এটা কিভাবে হতে পারে? তোকে ফোন করেছিল? আরে বৌমা খুব ভয় ভয় ছিল। আচ্ছা, আরে সুরেশ, কি হয়েছে? বৌমা ফোন করেছিল। হ্যাঁ রমেশদা, খুব খারাপ অবস্থা। দেখো না, এখনো পর্যন্ত ফেরেনি সঞ্জু। ওর বন্ধুদের জিজ্ঞাসা করেছিস? ওরা তখন তোকে কি বললো? কৈলাসদা জিজ্ঞেস করেছি, সবাই বলছিল যে কবাডি খেলা শেষ হয়ে যাওয়ার পর যে যা নিজের বাড়ি চলে গেছে, আর সবাই ভেবেছিল যে সঞ্জুও বাড়ি চলে গেছে। আরে এখন তো 7:30 বেজে গেছে। আমার ফোনটা বাজছে। হ্যালো, আরে তুই ছেলেকে বর্ডারে গিয়ে খোঁজ আর কানাডায় গিয়ে খোঁজ, তোর ছেলে সঞ্জুকে তুই খুঁজে পাবি না। কে? আপনি কে বলছেন? আরে তুই জেনে কি করবি যে আমি কে? তুই তো তোর ছেলে সঞ্জুকে চাস, তাই তো? হ্যাঁ কি না? আপনি কি চান? আরে টাকা চাই রে ভাই, মাত্র 1 কোটি টাকা। দেখুন দাদা, আমার মনে হচ্ছে আপনি কোথাও একটা ভুল করছেন। আমি তো সামান্য একটা অটো ড্রাইভার, এতগুলো টাকা আমি তো কোনোদিন চোখেই দেখিনি। ওরে ঢিংরার বাচ্চা, তুই কি আমাকে একেবারে বোকা ভাবছিস নাকি রে? তোর অটোর দাম হয়তো 1 লাখ টাকা, কিন্তু তোর জমির দাম 1 কোটি টাকার উপরে। টাকাটা দিয়ে ছেলেকে নিয়ে যা। দেখুন দাদা, আপনি আগে আমার কথাটা শুনুন। তুই আমার কথা শোন, পুলিশকে নিয়ে এলে না তোর ছেলের সঞ্জুকে আর পাবি না। না দাদা, না, আনবো না। 1 কোটি তাড়াতাড়ি, আমি আবার ফোন করব। কি হচ্ছে গো? হ্যাঁ, কোথায় আমার সঞ্জু? আমার ছেলে কোথায়? সুরেশদা, কে ফোন করেছিল? তুলে নিয়ে গেছে আমাদের সঞ্জুকে। হে ভগবান! কত টাকা চাইছে? 1 কোটি, না হলে মেরে ফেলবে ওরা সঞ্জুকে। চল চল আমার সঙ্গে পুলিশ স্টেশন, চল গিয়ে ডায়েরি করে আসি। চল হ্যাঁ চলো দাদা, তাড়াতাড়ি চলো। ওরা আমাকে বলেছে আমি যদি পুলিশের কাছে যাই তাহলে ওরা ওকে মেরে ফেলবে। আরে তুই টাকা দিয়ে সঞ্জুকে ছাড়াবি? 1 কোটি টাকা? ওরা জানে না যে তুই অটো চালাস? ওরা তো এটাও জানে যে আমার অনেক জমি রয়েছে। তাহলে তো এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত। এটা একটা বড়সড় প্ল্যান বলে মনে হচ্ছে। চলে আয়, চল চল আমার সঙ্গে। চলো চলো দাদা, চলো চলো চলো। ফোনটা কটার সময় এসেছিল? 7:30টায়। আপনারা? আগে আমি মন্টি সিং, ওনাদের পাশের বাড়িতে থাকি। আর আমি হলাম সঞ্জুর বড় জেঠু কৈলাস। ও আমার মেজো ভাই রমেশ, আর এ হলো আমাদের ছোট ভাই সুরেশ। সঞ্জু ওরই ছেলে স্যার। আপনার জমিটা কোথায়? স্যার ওই অমৃতসর শহরের কাছেই 2-4 কিলোমিটার দূরে। স্যার 444768988 সুইচ অফ আছে। সুরেশ, আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব, আর আপনি আমাদের ওপরে ভরসা রাখতে পারেন। আর হ্যাঁ, আপনার ছেলের একটা ছবি লাগবে। মন্টি, হ্যাঁ দিচ্ছি। স্যার, ও সত্যি খুব সরল ছেলে, আর সবার সঙ্গেই খুব সহজে মিশে যায়। খুবই স্বাভাবিক, কেউ ওর সরলতারই সুযোগ নিয়েছে। যাই হোক, আপনারা বাড়ি যান, কাল সকালে আবার দেখা হবে। শেষ পর্যন্ত ঢিংরা পরিবারের সেই কালো রাতটা কেটে সকাল হলো। সঞ্জুর না কোনো খবর পাওয়া গেল, না অপহরণকারীদের কোনো ফোন এলো। অমৃতসর পুলিশ সম্পূর্ণভাবে এই কেসের উপর ঝাঁপিয়ে পড়ল। অপরাধীরা টাকার জন্য মানুষটির সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিল, তার সন্তানকে কেড়ে নিয়েছিল। দাদা, ভুলটা হয়তো আমাদেরই। যাই হোক, সবই ভগবানের ইচ্ছে। দাদা চা, ভেতরে দাদা বৌদিকে দাও। দাদা চা। গুণরাজ, চা খেয়ে নে। এই নে। স্যার, সুরেশের কাছে মুক্তিপঞ্চে ফোনটা এই নাম্বার থেকে এসেছিল, 444768988। মুক্তিপঞ্চে একটাই ফোন করা হয়েছে স্যার। 7:15টার সময় অ্যাক্টিভেটেড হয়েছে, আর 7:35-এ সুইচ অফ। হয়তো একটা কলের জন্যই সিমটা কেনা হয়েছিল। স্যার, শক্তিনগরের একটা দোকান থেকে কেনা হয়েছে। স্যার এই যে 13/6 দিনেশ লাম্বা এখান থেকে সিম কার্ড কিনে নিয়ে গেছিল। ডকুমেন্টস ডকুমেন্টস আছে তো স্যার?
এই দেখুন স্যার, দীনেশ লাম্বা, অ্যাড্রেস গোবিন্দনগর। স্যার কলটা এসেও ছিল গোবিন্দনগর থেকে। আগে হ্যাঁ, অ্যাড্রেস তো ঠিকই আছে, কিন্তু দীনেশ লাম্বা এখানে থাকে না। আমরা তো এখানে 15 বছর ধরে আছি, আমরা তো সেহনি। দেখুন তো এই লোকটাকে চেনেন কিনা। একে তো আমি প্রথমবার দেখছি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো প্ল্যানিং করেই এই কিডন্যাপিংটা করা হয়েছে। এই দীনেশ লাম্বা নিশ্চয়ই অন্য কোনো লোক, তবুও খোঁজ নিয়ে দেখো। স্যার কলারের কাছে একটা খবর ছিল যে অটো ড্রাইভার সুরেশের কাছে একটা দামি জমি আছে যেটাও বেচতে পারে। এই জমির পুরো ডিটেল খুঁজে বার করো, আর ওই সেলফোনটার IMEI নাম্বারটা ট্রেস করো। এর পিছনে নিশ্চয়ই কোনো মাস্টার মাইন্ড আছে যে এগুলো করাচ্ছে, আর সেই মাস্টার মাইন্ড সুরেশের খুবই কাছের লোক। এই যে বাচ্চার ছবি। স্যার সব পেপারই দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পেপারই দিন। নামটা কি বললেন? সঞ্জু ঢিংরা। আচ্ছা সঞ্জু। নমস্কার সাহেব। কি খবর বলো? স্যার ওই বাচ্চাটার যে দাদু ছিল না, আরে ওই ডিংনার বাবা, ওনার কাছে যে 15 একর জমি ছিল, আর ওনার 3 ছেলে, ওনার বড় ছেলে কৈলাস, মেজো ছেলে রমেশ, আর ওনার ছোট ছেলে এই সুরেশ। জমি কি সবার মধ্যে সমান ভাগ হয়েছিল? একদম সমান ভাগে ভাগ হয়েছিল সাহেব, পুরো 5 একর করে। আর এই তো 6 মাস আগেই সব ভাগাভাগি হয়ে গেছে, একদম পাকাপাকি ভাবেই সাহেব। বাচ্চাটার কিডন্যাপ হওয়ার কোনো খবর আছে? খবর যা আছে সাহেব সেটা হলো গিয়ে এখানকার যে প্রফেশনাল গ্যাং আছে ওরা তো বলছে এতে ওদের কোনো হাত নেই। আর ব্যাপারটা আমিও বুঝতে পারছি না যে এটা বাইরের কোনো গ্যাং না ভেতরের কোনো গ্যাং আছে, মানে ভিতরের কোনো গ্যাং। নমস্কার সাহেব। এই নে আরো একটু নে। গুলরাজ, গুলরাজ কিছু অন্তত খা। দাদা আপনি দেখো, তুমি না ওই জমিটা বিক্রি করে দাও, টাকা দিয়ে দাও ওদের, আমার সঞ্জুর জন্য কিছু না হয়। দেখুন স্যার, আমরা দুজনেই সঞ্জুর জ্যাঠা মশাই, বুঝলেন? একটু বুঝে শুনে কথা বলুন স্যার। আরে ভালো করে বোঝবার জন্যই কথাটা বলা রমেশ বাবু, যাতে কেউ বাদ না পড়ে যায় আমাদের নজর থেকে। এতে তো মনে করার কিছু নেই। দেখুন ইন্সপেক্টর, আমাদের বাবার কাছে একটা জমি ছিল যেটার ভাগবাটোয়ারা আমাদের 3 ভাইয়ের মধ্যে সমানভাবে হয়েছে, এতটুকু এদিক ওদিক হয়নি। আর সেই জন্য ওই জমিটাকে নিয়ে আমাদের 3 ভাইয়ের মধ্যে এতটুকু বিবাদ নেই। বিবাদ অন্য কথা কৈলাস বাবু, আরো একটা জিনিস হলো লোভ, যেটা সবার মনেই হতে পারে, বিশেষ করে যখন বোঝা যায় যে টাকাটা নিশ্চয়ই আসবে। কিডন্যাপার জানে যে সুরেশের কাছে কোটি টাকার জমি আছে। স্যার আমরা দুজন ভাই ছাড়া এই জমির কথা আরো অনেকেই জানে। স্যার 5 একর জমি কোনো আংটি নয় যে লুকিয়ে রাখা যায়। আরেকটা কথা, আমরা 2 ভাই একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করি, আমরা ওয়েল সেটেলড। আমরা এরকম ছোট কাজ কোনোদিনও করব না, তাও আবার ছোট ভাইয়ের ছেলের সঙ্গে। ইন্সপেক্টর, আমাদের দুজনকে আপনার এত ছোট বলে মনে হচ্ছে? আসলে এই ছোট লোকটা কে তাকেই আমরা খুঁজে বার করতে চাইছি। আর আপনারা 2 ভাই যদি না হন, তাহলে সেই লোকটা কে যে এটা করেছে? এটার খোঁজ নেওয়া আপনার কাজ। আর যদি আমরা জানতাম তাহলে ভগবানের দিব্যি খেয়ে বলছি যে ওই লোকটা এতক্ষণে আপনার পায়ে মাথা ঠুকতো। দাদা দেখুন ইন্সপেক্টর সাহেব, আমরা 2 ভাই ঠিক ততটাই চিন্তিত যতটা আমাদের ছোট ভাই সুরেশ। আপনি দয়া করে আমাদের সন্দেহ না করে আসল অপরাধীকে ধরার চেষ্টা করুন, সময় বেরিয়ে যাচ্ছে। স্যার, সুরেশের 2 ভাই রমেশ আর কৈলাসের কল রেকর্ডও ক্লিয়ার। কোনো ব্যাকগ্রাউন্ড বা ক্রিমিনাল চার্জ সেরকম কিছু? নো স্যার। শেষবার সঞ্জুকে তার বন্ধুদের সাথে কবাডি খেলতে দেখা গেছিল। হুতু
তারপর সবাই যে যার বাড়ি যায়, আর বাড়ি যাবার রাস্তাতেই কোথাও সঞ্জুকে অপহরণ করা হয়। সঞ্জুকে ওর পাড়া থেকেই অপহরণ করা হয়েছে। হতেই পারে না এটা কোনো অচেনা লোক। স্যার, ওই মোবাইলটার IMEI নাম্বার ট্র্যাক করা গেছে, যেটা থেকে মুক্তিপণের ফোনটা এসেছিল। এর মালিক তো নিশ্চয়ই দীনেশ লাম্বা নয়। না স্যার, কোনো এক মনোজ গুপ্তা, ধাপাই গ্রামের। ধাপাই? সেটা তো এখান থেকে প্রায় 54 কিলোমিটার দূরে। হ্যাঁ স্যার। ধাপাই গ্রাম? না স্যার, ওই গ্রামে তো আমাদের কেউ থাকে না স্যার। মনোজ গুপ্তা বলে কাউকে চেনেন আপনি? না স্যার, নামটাই প্রথমবার শুনছি। মনোজ গুপ্তা? হ্যাঁ, আমি মনোজ গুপ্তা। বলুন কি ব্যাপার? আরে আপনারা আপনারা এখানে কি করছেন? এক মিনিট। আপনি বলুন না কি চাই আপনার। আমি তো বলছি আপনারা ভুল খবর পেয়েছেন স্যার। খবর না, প্রমাণ আছে। তোমার মোবাইলটা ইউজ করা হয়েছে টাকা চাইবার জন্য। স্যার, 5 দিন আগে আমার মোবাইলটা চুরি হয়ে গেছিল। একটা কাজের জন্য আমি অমৃতসরে গিয়েছিলাম, বাড়ি ফিরছিলাম আর বাসে মোবাইলটা চুরি হয়ে যায়। আরে চেনাশোনা কারোর কাছ থেকে ঝেড়ে আনিসনি তো? আরে দাদা, এমন এমন জায়গা থেকে এনেছি না, আমারই মনে নেই কোনটা সিনেমা হল থেকে আর কোনটা ধাবা থেকে আর কোনটা বাসের মধ্যে। স্যার, পুরো বাড়িটা দেখে ফেলেছি, কোথাও কিছু পাওয়া যায়নি। মোবাইলটা চুরি হবার রিপোর্ট করেছিলে? না স্যার, মাত্র 800 টাকার মোবাইল ছিল, ভেবেছিলাম যাকে। ভেবেছিলে যাকে, কিন্তু আমরা সেই রকম ভাবছি না। চলো চলো ছাড়ো চলো আমাকে। তাড়াতাড়ি। কোথায় নিয়ে যাচ্ছেন চলো ওকে? ছাড়ো চলো না। চলো। সুরেশ, একটু ভেবে দেখো, তুমি এই গ্রামের কাউকেই চেনো না? না স্যার। স্যার, স্যার মনোজ যদি সত্যি কথা বলে তাহলে হয়তো চুরিটা ধাপাই গ্রামের অন্য কেউ করেছে আর মোবাইলটা মুক্তিপণের জন্য ব্যবহার করেছে। এখানকার থানায় ইনফর্ম করে দাও, দরকার পড়লে আরো লোক ডাকো, এই গ্রামের প্রতিটা বাড়ি তল্লাশি করো। হতে পারে যে এখানকারই কোনো বাড়িতে ওনার ছেলে সঞ্জুকে লুকিয়ে রাখা হয়েছে। এই, তুমি একটু বাইরে কি এসো। হচ্ছে স্যার? ভিতরে খুঁজে দেখো। কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? তুমি খুঁজে দেখো। আগে কি হয়েছে স্যার? বলছি একটু বাইরে আসুন, তল্লাশি করো। বাইরে আসুন। আগে আমার ঘরের তল্লাশি আপনারা কেন নিচ্ছেন স্যার? সঞ্জু কোথায়? কে স্যার? 10 বছরের বাচ্চা সঞ্জু ঢিংরা, যাকে তুমি অমৃতসরের তেনিয়া থেকে অপহরণ করেছো। ভগবানের দিব্যি স্যার, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। আমি খুব সোজা লোক স্যার। কিন্তু আমরা সোজা লোক নই, এমন ডান্ডা মারবো স্যার। না। কিছু পাওয়া যায়নি স্যার। চলো।
দেখো ভাই সুরেশ ঢিংরা, তোমার ছেলের তো কোনো খোঁজ পাওয়া গেল না, 2 দিন কেটে গেল। আমরা বিভিন্ন জায়গায় পোস্টারও লাগিয়েছি, তুমি তো পেপারে মিসিং এর বিজ্ঞাপনও দিয়েছো। কি বলতে চাইছেন আপনি ইন্সপেক্টর সাহেব? এটাই, তোমার কোনো পুরনো শত্রুতা বা অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক, এমন কিছু যা তুমি আমাদের এখনো বলনি, এখনো বলে দাও, সময় আছে। তোমার ছেলে কিন্তু খুবই বিপদে আছে। ইন্সপেক্টর সাহেব, সারা দুনিয়া, সারা জীবন বাড়ি আর অটোরিকশার মধ্যেই কেটে গেল। 12 ঘন্টা বাড়িতে আর 12 ঘন্টা অটোরিকশা চালিয়েই কেটে যায়। আর সব মিলিয়ে মোটামুটি ভালো ইনকাম হয়। আমরা সুখ শান্তিতেই আছি। শত্রুতা করার সময় কার কাছে আছে সাহেব? আরে স্যার, আমাদের পাড়াটা না ওই ধরে নিন একটা ফ্যামিলির মতো। হ্যাঁ স্যার। আর আপনাদের এইরকম একটা বড় হ্যাপি ফ্যামিলির বাচ্চা উধাও হয়ে গেছে। আর আমার তো পুরো সন্দেহ যে এই ফ্যামিলিরই কেউ না কেউ সুরেশ ঢিংরার উপর প্রতিশোধ তুলেছে, ওর বাচ্চা কেড়ে নিয়ে গেছে। লাউড স্পিকারে দিন। গাড়ি থামাও। হ্যালো, কে? 2 দিন ধরে কাটা মুরগির মতো ছটফট করছিস সুরেশ, কোনো লাভ হলো? হয়নি তো? আপনি কে? আপনার নামটা তো বলুন। ছাগল কসাইয়ের নাম জেনে কি করবে রে? শোন, টাকার ব্যবস্থা করেছিস কি? 2 দিন কিন্তু কম সময় নয়। বাচ্চাটাকে জ্যান্ত দেখতে চাস না নাকি? দেখো, বাচ্চার গায়ে হাত দেবে না কিন্তু। ঠিক আছে, দূর থেকে AK-47 দিয়ে গুলি করে উড়িয়ে দেবো তোর সঞ্জুকে। এই, আস্তে কথা বল। পরাহনন্দন, তোকে বলেছিলাম পুলিশকে মাঝখানে ডাকবি না, তুই ডেকে এনেছিস। তোকে বলেছিলাম টাকার ব্যবস্থা করে রাখ, তুই করিসনি। আসল কথা হলো তোর ছেলেকে তুই চাস না, তোর কাছে ছেলের থেকেও টাকাটা বড়। তা ঠিক আছে, তোর ছেলেকে যখন তুই চাস না, তা আমি রেখে কি করবো? ধূপ ধুনো দিয়ে পুজো করবো? দাদা, আমরা ওদের পিছু নেবার চেষ্টা করছি, আর সত্যিটা হলো যে ওরা আমাদের পিছু নিয়েছে। ইঁদুর বিড়ালের খেলা এমন অ্যাডভান্স লেভেলে খেলা হচ্ছিল যে অপহরণকারীরা সঞ্জুর বাবা সুরেশ আর পুলিশের মুভমেন্টকে আগে থেকেই বুঝে যাচ্ছিল। পুলিশের কাছে দিল্লি তখনও অনেক দূর ছিল, কিন্তু বাচ্চাটার জন্য মৃত্যু অনেক কাছে। স্যার 444765676, যেটা থেকে দ্বিতীয় ফোনটা এসেছিল, লোকেশন ট্রেস করা গেছে গুরু নানকপুরা। এখান থেকে প্রায় 84 কিলোমিটার দূরে। সিমটা কোথা থেকে কেনা হয়েছে? অমৃতসরের আজাদনগর থেকে। মহেন্দ্র রাজেন্দ্র সিং। এটাও দীনেশ নাম্বার মতোই ফেক আইডি মনে হচ্ছে স্যার। দেখুন সাহেব, আমার নাম ওমকার সিং, কিন্তু আমি কোনো মহেন্দ্র সিংকে চিনিই না। হ্যাঁ, অ্যাড্রেসটা কিন্তু আমার। মনে হচ্ছে কেউ আমাদের থেকে এক কদম এগিয়ে আছে। স্যার কোনো পাকা খেলোয়াড়ের কাজ মনে হচ্ছে। কিডন্যাপিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর প্ল্যানটাও করে রেখেছে, আর আমাদের নজরে রাখছে। তুই কোনো ব্রোকারকে চিনিস মন্টি, যে জমিটা বিক্রি করে দেবে? দাদা, এসব এসব কি বলছো তুমি? তুমি তুমি ওই কিডন্যাপারের কথাটাই শুনবে? আরে ভাই, আমার প্রাণ, তোর বৌদির প্রাণ, আমাদের ছেলে সঞ্জুর জীবন ওই জানোয়ারটার হাতে ভাই। আর আমি সঞ্জুর জীবনে ঝুঁকে নিতে পারবো না রে ভাই। আমরা যে কি করছি সেটার উপর ওরা নজর রাখছে, তাই আমি ভাবছিলাম যে... আরে তুমি এখনো ভাবছো? আমি বলছি যদি দরকার পড়ে এই বাড়িটা বন্ধক দিয়ে দাও, টাকা দিয়ে দাও ওদের, আমার সঞ্জুর যেন কিছু না হয়। আমি এটা বলে দিচ্ছি, যদি আমার সঞ্জুর কিছু হয় না, তাহলে না আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তোমাকে। দাদা, আমি তোমায় কথা দিচ্ছি না, কিন্তু হ্যাঁ, আমার পরিচিত 2-1টা ব্রোকার আছে, ওদের সঙ্গে কথা বলে দেখি। ওদের জমিটা পছন্দ হলে বলবো যে অ্যাডভান্সে কিছু ক্যাশ দেওয়ার জন্য। আর হ্যাঁ দাদা, একবার রমেশ দা আর কৈলাস দাকে জিজ্ঞেস করে নাও না, যদি ওরাই জমিটা কিনতে চায়। আমি বাচ্চাটার ফটো এক্ষুনি ফ্যাক্স করছি। স্যার, গুরু নানকপুরাতে সবার বাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনো কিছু পাওয়া যায়নি। আমি বাচ্চাটার ছবি ফ্যাক্স করে দিচ্ছি। গুরু নানকপুরা পুলিশ স্টেশনে যদি মিসিং এর পোস্টারটা লাগে, তাহলে হয়তো আমাদের কোনো হেল্প হতে পারে। নিশ্চয়ই, এখন আমাদের হেল্পের সত্যিই খুব দরকার। যতটুকু পাওয়া যায় সেটাই ভালো। হ্যাঁ স্যার। স্যার স্যার আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কিডন্যাপিংয়ের একটাও সূত্র পাচ্ছি না, একটাও নয়। কিডন্যাপিং দিনের বেলায় হয়েছে, তাও আবার ওর পাড়া থেকে, আর কোনো ব্রেক থ্রু নেই।
স্যার কিডন্যাপাররা নিজেদের কোনো চিহ্নই ফেলে যায়নি। ভালো কোনো প্ল্যান না থাকলে এটা অসম্ভব। আর 10 বছরের বাচ্চার এইটুকু বুদ্ধি তো থাকে যে সে কোনো অচেনা লোকের সঙ্গে যাবে না। নিশ্চয়ই কোনো চেনা লোক ছিল যার সঙ্গে সঞ্জু নির্দ্বিধায় চলে গেছে। আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমাদের অভিজ্ঞতা এটা বলছে যে অপরাধী ঢিংরা পরিবারের কোনো চেনা লোক, আর তার কাছে সব খবর আছে। আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আরে জমির ব্যাপার, এত তাড়াতাড়ি বিক্রি হয় না, 2-4 দিন তো দেরি হবেই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঠিক আছে, আমি কি তাহলে ফোন করব না? না, এখন না। আগে সওদাটা হয়ে যাক, রেটটা ফিক্স হয়ে যাক, তখন আমিই জানিয়ে দেব। ঠিক আছে। আর হ্যাঁ, ওই বাচ্চাটার ব্যাপারটা, সেটা নিয়ে তুই অত ভাবিস না। সত শ্রী আকাল দাদা। আচ্ছা দাদা, একটা জমি ছিল ওই আমাদের প্রতিবেশীর। হ্যাঁ হ্যাঁ দাদা, জমিটা আসলে ওই হাইওয়ে লাগোয়াই। হ্যাঁ 5 একর। ঠিক আছে দাদা, হ্যাঁ সব ঠিক আছে। ওকে ওকে। কি হলো, কাউকে পেলে? হ্যাঁ চেষ্টা তো করছি। আর এত বড় জমি, এত তাড়াতাড়ি কি লোক পাওয়া যায়? আমি আর সহ্য করতে পারছি না এসব। কি? গোলরাজ বৌদির চোখের জল, সুরেশ দাদার এত দুশ্চিন্তা। কখনো যেন কারোর সাথে এমন না হয়। ওদের কষ্টটা আমিও দেখতে পারছি না, তাই তো সব কাজ ছেড়ে জমি বিক্রির জন্য দৌড়াদৌড়ি করছি। ধরো, এটা ধরো। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। দাদা, ভাই বলছে ওর সমস্ত জমি বেচে দিয়ে যা পাওয়া যাবে সব টাকা অপহরণকারীদের দিয়ে দেবে। যখন কেউ দায়ে পড়ে কোনো জিনিস বিক্রি করতে যায়, তখন ক্রেতাও সেটার সুযোগ নিয়ে নেয়। আমার তো মনে হয় না যে জমির জন্য সুরেশ যে টাকাটা চাইছে অত টাকা কেউ ওকে দেবে। দাদা, আমার মনে হয় সঞ্জুকে যারা তুলে নিয়ে গেছে তারা 1 কোটি টাকা এমনি চেয়ে ফেলেছে। এখন আমাদের সুরেশ ওদের হাতে যে টাকাটাই দেবে সেটাই নিয়ে নেবে ওরা। জানি না, কিন্তু সঞ্জুর জন্য ভাবলে খুব কষ্ট হয়। ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা, জানি না কি অবস্থায় রয়েছে। কোনো কথা হলো মন্টি দাদা? 60 লাখ টাকা তো খুব কম মন্টি, ওরা তো 1 কোটি চেয়েছে। দাদা, এর থেকে বেশি তো আমি আর করাতে পারলাম না। আসলে দরকারটা যখন আপনার, লোকে তখন সুযোগ তো নেবেই, ওদের ইচ্ছা মতো দাম বলবে। আর হ্যাঁ দাদা, আমি ওই ব্রোকারকে আপনার নাম্বার দিয়ে দিয়েছি, উনি আপনাকে ফোন করবে, আপনি বাকি কথা বলে নেবেন। আর হ্যাঁ দাদা, আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, আমি 3-4 দিন পর ফিরবো। মন্টি, তোকে অসংখ্য ধন্যবাদ ভাই, তুই আমার কাছে ভাইয়ের থেকেও বড়। সুরেশ দা, সঞ্জু আমার ছেলের মতো। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে। আচ্ছা আসি। কি হলো? কি ভাবছো তুমি? আরে বেঁচে দাও ওই অভিশপ্ত জমিটাকে, যে আমাদের সন্তানকে খেয়ে ফেলতে চাইছে। হ্যাঁ জমিটা তো বেচতে হবেই, কিন্তু ওরা তো 1 কোটি চেয়েছে।
কি করে বলবো যে 60 লাখই দিতে পারবো? ওইসব পরে ভাবা যাবে, আগে জমি তো বিক্রি করো। ততদিনে যদি এই খরিদ্দারটা হাতছাড়া হয়ে যায় আর দ্বিতীয় খরিদ্দার না পাই, শোনো, আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দেবো, কিছু না কিছু ঠিক ব্যবস্থা করব। হাতে পায়ে ধরবো ওদের। আমি আমার ছেলেকে চাই, আমি আমার সঞ্জুকে চাই, আমার সঞ্জুকে চাই, আমার। টাকা চেয়ে প্রথম ফোনটা আসে 14ই জুন সন্ধ্যে 7:30টায়, যেদিন কিডন্যাপিংটা হয়েছিল। আরে তুই ছেলেকে বর্ডারে গিয়ে খোঁজ আর কানাডায় গিয়ে খোঁজ, তোর ছেলের সঞ্জুকে তুই খুঁজে পাবি না। আর দ্বিতীয়টা 16ই জুনে, যেদিন আমরা ধাপাই থেকে অমৃতসর ফিরছিলাম। আর আজকে 19শে জুন, এই 3 দিনে একটাও ফোন আসেনি। ব্যাপারটা একটু অদ্ভুত না? আর এই সিম নেবার ফ্রড প্যাটার্নটাও একবার নয়, দুবার করা হয়েছে। স্যার, দুবারই ফোন করার জন্য চুরি করা মোবাইল ব্যবহার করা হয়েছে। 1 2 3 4 5 6। আরে চেনাশোনা কারোর কাছ থেকে ছেড়ে আনিস না তো? এই অপরাধটা একটা অর্কেস্ট্রার মতো, সব রকম সুর মিশে আছে। স্যার, অন্যান্য কিডন্যাপাররা তো টাকা পাওয়ার জন্য তাড়াহুড়ো করে, কিন্তু এরা তো আসলে ওকে সময় দিচ্ছে যাতে ও জমিটা বিক্রি করার টাইম পায়, আর তার সাথে আমাদের সব মুভমেন্টের খবর ওর কাছে পৌঁছে যাচ্ছে। হ্যান্ড্রো বল। স্যার, আমার কাছে একদম খুব গরম গরম খবর আছে স্যার। তাড়াতাড়ি বলে ফেল। এই যে সুরেশ ডিংরা আছে না, ও জমি বিক্রি করার প্ল্যান করছে। হ্যাঁ স্যার, ধরুন ডিল পাকাই হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে স্যার। সুরেশবাবু জমিটা বেচে দিচ্ছেন। সেই জন্যই হয়তো এখানে আসছে না, চুপচাপ টাকা দিয়ে দেওয়ার কথা ভাবছে। আচ্ছা, ব্যাপারটা এরকম না তো যে আসল কারণটা অন্য কিছু? স্যার, এটাও তো হতে পারে যে এইসবের পেছনে একটা অন্য কোনো কারণ আছে। এটাও হতে পারে যে এর মধ্যে ভেতরের কোনো লোক আছে যে একটা ডেসপারেট পরিস্থিতি তৈরি করছে, যাতে সুরেশবাবু কম দামে জমিটা বেচে দিয়ে ওই টাকাটাই মুক্তিপণ হিসেবে দিয়ে দেন। তাতে সে জমিটাও পেয়ে যাবে আর টাকাটাও। স্যার, মনে হচ্ছে ডাবল ডিলিং হচ্ছে। চলো খোঁজ নেই, রাতারাতি জমিটা কেনা খদ্দের কোথা থেকে আসলো। কোনো কথা হলো? কথাবার্তা চলছে, তাড়াতাড়ি সুখবর পাবে। এখন কি করব দাদা, কিচ্ছু বুঝতে পারছি না। 60 লাখের ওপর আর একটা টাকাও দিতে চাইছে না। সবই ভাগ্যের খেলা রে ভাই, যা পাচ্ছিস নিয়ে নে। বাচ্চাটার জীবনের প্রশ্ন, আরে আমাদের সঞ্জুটাকে তো ফিরিয়ে আনতে হবে। যত তাড়াতাড়ি পারো আমাকে সুরেশের মোবাইল কল রেকর্ড দাও, ওর সব গতিবিধির উপর নজর রাখো। ইয়েস স্যার। এই ডিলটাতে কিছু অ্যাকচুয়ালি অনেক কিছুই গোলমাল লাগছে। কে খেলছিল এই খেলা, আর একটা বাচ্চাকে কেন ঘুঁটি বানানো হয়েছিল? এটা একদম পরিষ্কার ছিল যে এটা একটা ইনসাইড জব, আর পুরো কিডন্যাপিংটা নিখুঁতভাবে প্ল্যান করা হয়েছিল। এখন আসল কথা হলো যে এই অপরাধের নাটকে পুতুলের সুতোটা কার হাতে ছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সঞ্জু ঢিংরা কোথায় ছিল? এই 10 বছরের নিষ্পাপ হাসি খুশি বাচ্চাটা আর কি অবস্থায় ছিল? তাকে খোঁজার জন্য পুলিশের সমস্ত রকম চেষ্টা ব্যর্থ প্রমাণিত হচ্ছিল। অপরাধীদের ফোন নাম্বার, ইনস্ট্রুমেন্ট আর জমি বিক্রির ডিল, এই সমস্ত ব্যাপারে পুলিশ কিছু না কিছু সূত্র পাচ্ছিল, কিন্তু সঞ্জুর বিষয়ে কিছু জানা যাচ্ছিল না। না কোনো প্রমাণ, না কোনো ইঙ্গিত। শেষ পর্যন্ত এই বাচ্চাটা এই ইঁদুর বিড়ালের খেলায় কেন আর কোথায় শিকার হয়েছিল? এই রহস্যময় কেসের নানা প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব কালকের এপিসোডে রাত 11টায়।